অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, সংস্কারের পথ ধরেই নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ, বললেন তারেক রহমান। বিএনপির সমাবেশে মানুষের ঢল, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, ফখরুল। বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের, $4 থেকে $5 বিলিয়ন ঋণ দেবে আইডিবি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ, ভারত সরকারের ইচ্ছাতেই তার অবস্থান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন, স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সংস্কারের পথ ধরেই দেশ নির্বাচনের রোডম্যাপে উঠবে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। নতুন রাজনৈতিক দল গঠনে বিএনপির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেছেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। সংস্কার কার্যক্রমের পথ চারিদিকে মানুষ আর মানুষ, বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন মঙ্গলবার মিলেছিল নয়াপল্টনে। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মহানগর এবং আশপাশের জেলা থেকে আসা জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন এলাকা। অবশ্যই জনগণের সরকার। একদিকে আরামবাগ, অন্যদিকে কাকরাইল মোড় ছাড়িয়ে যায় জনসমাগম। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাদেরকে স্মরণে রাখবে বাংলাদেশ। হতাহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারেক রহমান। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি, অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সকলেই ব্যর্থ হবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। জনগণের শাসনের বদলে আওয়ামী লীগ মাফিয়া শাসন কায়েম করেছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে মাফিয়া তন্ত্রের অবসান হলেও চক্রান্ত থেমে নেই। মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। রাজনীতি এবং রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রয়োজনে বিএনপি ঘোষিত 31 দফার প্রস্তাবে পরিবর্তন আনা হবে। নতুন দল গঠনের গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে।
তারেক রহমান বলেন, সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে তা ফলপ্রসূ হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। দলটি বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখনই পূর্ণতা পাবে যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। এই সুযোগ হেলায় হারানো যাবে না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, শেখ হাসিনা স্বৈরতন্ত্রের কারণে নেতাকর্মীদের বিপদে ফেলে চলে গেছেন। মেজবাহ হাসানকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের ১.৫ মাসের মাথায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মহাসমাবেশ করে বিএনপি। সকাল থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও জাতীয় পতাকা হাতে এসেছেন নয়াপল্টনে। স্বৈরাচার সরকারের পতনের পর উজ্জীবিত নেতাকর্মীরা। মাত্র ১৫ দিনে ৯০০-র বেশি মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সঙ্গীদের বিচার করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাই এখন সংস্কারে হাত দিতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারে। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে দিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দেওয়া হবে। মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, শত কষ্ট ও অত্যাচার সহ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ না ছাড়লেও জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছেন। যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। আরেকজন তথাকথিত নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। জনগণের অধিকারের এখনো পুরো ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। বিএনপির এই সমাবেশ কাকরাইল মোড় থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য হয়। তৃণমূলের নেতারা মনে করেন, গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলেও এর সুফল পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হত্যা, গুম, গ্রেপ্তার, বাবাকে না পেলে ছেলেকে নিয়ে যেত, ছেলেকে না পেলে মাকে নিয়ে যেত। মুক্তভাবে মানুষ কথা বলবে, শ্বাস নেবে, মানুষ তার নূতন সুন্দর জীবন নিয়ে সমাজে বসবাস করবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখব এই প্রত্যাশা করে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এই মধ্যবর্তী সরকার অনুষ্ঠিত করাবে। প্রাথমিক বিজয় অর্জন করেছি, এখনো আমাদের চূড়ান্ত বিজয় জনগণের ভোটের অধিকার এবং মানবাধিকার রক্ষা এখন পর্যন্ত হয় না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে 5% লোক। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার বাইরে দেশের সব বিভাগে সমাবেশ এবং র্যালি করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় গণসমাবেশের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণসমাবেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। বরিশালে বিভাগীয় সমাবেশ ও র্যালিতে অংশ নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নগরীর প্ল্যানেট পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠেও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। সমাবেশ শেষে বিশাল একটি র্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। খুলনায়ও বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি চক্র এখনও সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আমরা মোকাবেলা করতে চাই এবং আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে বলবো, আপনি সফল হন জনগণের ভালোবাসা নিয়ে, আপনি একটা নির্বাচন করে দিয়ে যান। সিলেটে বিভাগীয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। তবে যে লক্ষ্য নিয়ে 16 বছর ধরে আন্দোলন করে জনগণ বিজয় পেয়েছে তাকে নস্যাৎ করতে দেয়া যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। এদিকে রাজশাহীর আলুপট্টিতে গণসমাবেশ করেছে বিএনপি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশ্ব গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। কুমিল্লার টাউন হল মাঠ থেকে বিএনপির একটি র্যালি বের হয়। পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আর ফরিদপুরের বিশাল সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু বক্তব্য রাখেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ প্রদান বাড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ সাক্ষাৎ করতে গেলে তিনি নতুন এই সহায়তার কথা বলেছেন। শেখ জানান, সমালোচনামূলক সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক নতুন এই অর্থ সহায়তা করবে। যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে সংস্থাটি সহায়তা করবে। সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি জানান, আগামী 3 বছরে বিভিন্ন খাতে $4 থেকে $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের জন্য যে $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন পাওয়ার কথা তা নিয়ে আলোচনা হয়। অর্থ ছাড়ের ক্ষেত্রে যে শর্ত দেয়া হয়েছে তা কঠিন নয় বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান অর্থ উপদেষ্টা। আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আর বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির আঞ্চলিক প্রধান। আলোচনা হয় দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও ঋণ দেয়া সহ চলমান আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। জ্বালানি তেল কিনতে সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে $4 থেকে $5 বিলিয়ন ঋণ সহায়তা দিবে আইডিবি। 2026 সাল পর্যন্ত অর্থাৎ আগামী 3 বছরে এই অর্থ ছাড় করা হবে। আগে থেকেই বাংলাদেশকে যে সহযোগিতা করা হতো তাও অব্যাহত থাকবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন সহ সাইক্লোন সেন্টার নির্মাণ করতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জনগণ শুধু নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য আন্দোলন করেছিল। জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি বলেন, তাদের প্রত্যেকের নিজস্ব পেশা আছে, রাষ্ট্রীয় দায়িত্ব শেষে সকলে যে যার কাজে ফিরে যাবে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়। হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর রমনা এলাকায় 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন রিজা আক্তার। পরে 22 জুলাই তিনি মারা যান। সেই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৭১ টেলিভিশনের বহিষ্কৃত প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। শুনানি শেষে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার রাতে শাহরিয়ার কবিরকে বনানীর বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আর রোববার রাতে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আটক করে পুলিশ। মোজাম্মেল হক বাবু এবং আরেকজন আলোচিত ব্যক্তি শাহরিয়ার কবির, এই দুজনকে বিজ্ঞ আদালতে রমনা থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এইসব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এই নিয়ে মোট 9টি অভিযোগ দায়ের করা হলো তার বিরুদ্ধে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে সংগঠিত ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডের বিচার আগে হবে। অগ্রাধিকার পাবে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার। তিনি বলেন, এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। এ সময় চিফ প্রসিকিউটর সরকারের কাছে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের আহ্বান জানান। বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে বিচার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র জনতার আন্দোলনে নিহত সাব্বিরের বাবা। তিনি বাদী হয়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। সরকারের কাছেও আমরা অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজগুলো খুব দ্রুততর গতিতে আগাবে। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ 330 জনকে আসামি করে সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাভার থানাতেই হত্যা মামলা হলো 14টি। ছাত্র আন্দোলন চলাকালে আরিফুর রহমান রাসেল নামে একজন ছাত্রদল নেতা পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সকালে মামলাটি দায়ের করেন তার ভাই সাইদুর রহমান। নিহত রাসেল বরিশালের পশ্চিম কাউনিয়া মহল্লার খলিলুর রহমানের ছেলে। তিনি ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। 5 আগস্ট বিকেলে সাভারের ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। এদিকে নাটোরের শেখ হাসিনা এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান বাদী হয়ে তার ছেলে আকিবকে পুড়িয়ে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করেন।
ভারত সরকারের ইচ্ছাতেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ৪৫ দিন পার হলেও শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, সবকিছু আইন মেনে হয় না। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চাওয়া হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনও কাজ শুরু করেনি জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের দেয়া আছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্র যে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিন ফোন না দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়াল তাদেরকে কিছু বলিনি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। বিকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এছাড়া টিএসসিতে তোলা ত্রাণের অর্থ ব্যাংকে রাখার বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। ওইটার ব্যাপারে আমাদেরকে জানানো হয় না, যেহেতু আমরা তো জানি না। নিশ্চয়ই খবর নেব। এটা যেটা আপনি যখন প্রশ্ন করেছেন, আমরা তো জানতে চাইবো যে এটা কোথায় জমা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন বলেই তারা বাধ্য হয়েই সরকারি প্রাক্কলন করতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য বর্তমানে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের 24টি সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এটিপির প্রাক্কলনের বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। মূল্যস্ফীতি, সব ধরনের চুক্তি এবং জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। পরিবেশন করেন 24টি প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয়, সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। ঠিক বললাম কিনা? এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনারা আজকে বলেছেন। ফুটবল সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। 20 সেপ্টেম্বর ভুটানে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতবারে 2 ফাইনালিস্টের দেখা হয়ে যাচ্ছে। এই গ্রুপের ফেভারিট এবং গত আসরের চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করতে হবে রানার্স আপ বাংলাদেশকে। 22 সেপ্টেম্বর গ্রুপের নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ভুটানে মোট 7 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই গ্রুপে 3 দল থাকলেও বি গ্রুপে রয়েছে 4টি দল, স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 2 গ্রুপ থেকে 2টি করে দল নিয়ে হবে সেমিফাইনাল। 30 সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সংস্কারের পথ ধরেই নির্বাচনের রোড ম্যাপে উঠবে দেশ, বললেন তারেক রহমান। বিএনপির সমাবেশে মানুষের ঢল, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, ফখরুল। বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ প্রদানের প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের, 4 থেকে $5 বিলিয়ন ঋণ দেবে আইডিবি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলো 3 অভিযোগ, ভারত সরকারের ইচ্ছাতেই তার অবস্থান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।